মুষলধারে বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ পর পর আকাশে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। একটা চায়ের দোকানে দুটি লোক বসে আছে। এরা দুজন বন্ধু। একজনের নাম রবিন, আরেকজনের নাম রনি। মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে তাদের মাঝখানে টেবিলের ওপর একটি মোমবাতি জ্বলছে। তখন রবিন বলে, এ সন্ধ্যাবেলায় এত বৃষ্টি মনে হয় না বাড়িতে আজ আর ফেরা হবে। রনি বলে, আচ্ছা, আর একবার করে আমরা দুজনে 2 কাপ চা খাই। রবিন বলে, আরে এখনই তো 2 কাপ চা খেলাম দুজন, এখনই আবার চা খেতে হবে নাকি? তখন হঠাৎ বিকট আওয়াজে একটি বাজ পড়ে। রবিন বলে, আচ্ছা রনি, তুই আমার কাছ থেকে একটা গল্প শুনবি? আমি একটা ভূতের গল্প বলি। তখন রনি বলে, আচ্ছা আচ্ছা, বল শুনি। আমরা 2 বন্ধু যে দোকানে বসেছিলাম ওইটা এলাকার একটি ছোট ভাইয়ের দোকান ছিল। তখন ছোট ভাই হাসান, সেও বলে যে, ভাই আমিও গল্প শুনবো, একটু অপেক্ষা করেন আমার জন্য। তখন হাসান বলে, আমি একটু মাঠে যাব, আমি কি আপনার ছাতাটা নিতে পারি? আপনার ছাতাটা এমনিতে ভিজা আছে, আমার ছাতাটা না হয় ভিজালাম না। রবিন বলে, আচ্ছা দেওয়া যায়, কিন্তু এটা তো স্টিলের ছাতা, যার জন্য তোর দোকানে আমি বসে আছি, না হলে বাড়ি চলে যেতাম, কারণ বাহিরে যে বাজ পড়ছে। স্টিলের ছাতা, যার জন্য বাজ পড়ার বিদ্যুৎকে আকর্ষণ করবে। এমনিতে বাইরে অনেক বাজ পড়ছে, তার মধ্যে আবার স্টিলের ছাতা, আবার তুমি মাঠে যাবে, মাঠে সবচেয়ে উঁচু জায়গা থাকবে, তুই তখন তোর ওপর তো বাজ পড়া সম্ভব। আরে ভাই, কিচ্ছু হবে না, আপনি এসব নিয়ে টেনশন করিয়েন না, এই যাব আর এই আসবো। তখন হাসান ছাতাটা নিয়ে বেরিয়ে যায় মাঠের উদ্দেশ্যে। হঠাৎ খুব জোরে শব্দ করে একটি বাজ পড়ে। তখন রনি কেঁপে ওঠে। রবিন বলে, আরে হাসানকে বলেছিলাম যে ছাতা নিয়ে না বের হইতে, কারণ একটু পরপরই বিদ্যুৎ চমকাচ্ছে এবং অনেক বিকট শব্দেও বাজ পড়ছে। এই কারণে হাসানকে বলেছিলাম যে মাঠে না যেতে ছাতা নিয়ে। তখন রনি বলে, যা দুর্যোগ হচ্ছে, মনে হয় না আজকে আর থামবে। ঠিক তখনই হাসান চলে আসে তাদের মাঝে। তখন রবিন বলে, আমার সাথে ঘটে যাওয়া গল্পটা তাহলে শুরু করি। কয়েক বছর আগের কাহিনী। আমি একটি রেস্টুরেন্টে ডেলিভারি বয় হিসাবে কাজ করতাম। তখন রাত 10টা বাজে প্রায়। ফোনে একটা কল আসে। আমি ফোনটা রিসিভ করতেই ওপার থেকে বলতে থাকে যে এখনও একটা অর্ডার কি দেওয়া যাবে। তখন আমি কোনো কিছু না ভেবেই অর্ডারটা নিয়ে নিই। ওই অফিসে আরেকজন কর্মকর্তা ছিল, ও শুধু সবাইকে চা বিস্কুট নানা রকম খাবার দিয়ে সাহায্য করত। ওর নাম ছিল শফিক। শফিক চা এনে আমার কাছে এসে বলে, রবিন ভাই, আপনি চাটা খেয়ে নেন। আমি বলি, আগে ডেলিভারিটা করে আসি। শফিক বলে, আরে অর্ডারটা নিয়েন না, কারণ রাত তো বেশ হলো, আবার বাইরে বৃষ্টিও হচ্ছে। তখন রবিন বলে, আরে কোনো কিছু হবে না। শফিক তখন আমাকে বলে যে এখন আপনি অর্ডারটা নেওয়া ঠিক হবে না ভাই। রবিন ভাই, কথাটা শোনেন দয়া করে। তখন আমি কোনো কিছু না ভেবে একটা সাইকেল নিয়ে বেরিয়ে যাই। অর্ডার করা
সেই লোকটার বাড়ির উদ্দেশ্যে। 20 মিনিট সাইকেল চালানোর পর চলে আসি সেই কাঙ্ক্ষিত অর্ডার করার লোকটির বাসার সামনে। বাসায় ঢুকে দরজা টুকটুক করে টোকা দিতে থাকি। তখন লোকটি আমাকে বলে, আরে আজকে আপনি না আসলেও পারতেন, বাইরে এমনিতে অনেক বৃষ্টি হচ্ছে, আবার আপনি সাইকেল দিয়ে আসলেন, আজ না হয় আমার বাসায় থেকে যান আপনি। তখন আমি বলি, আরে না, থাকতে হবে না, আমি যেতে পারবো বাসায়। আমি খুব দ্রুত সাইকেল চালিয়ে রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। কিন্তু মনে হচ্ছে আর বাড়ি যাওয়া হবে না, কারণ চারপাশে কালো অন্ধকারে ছেয়ে গেছে। আকাশে মুষলধারে বৃষ্টিও শুরু হয়। তখন আমি সাইকেল একটু পাশে দাঁড় করিয়ে বটগাছের নিচে দাঁড়িয়ে পড়ি। তখন দেখি দূরে কোথাও একজন লোক হাতে লাইট ও ছাতা নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। লোকটি আমার কাছাকাছি আসতেই বলে, কোথায় যাচ্ছেন আপনি? তখন আমি বলি, ডেলিভারি কাজ করি তো, তাই একটি ডেলিভারি দিয়ে এখনই আসলাম। কিন্তু বাড়ি ফেরার পথে দেখি মুষলধারে বৃষ্টি হতে শুরু করে দিছে। তখন লোকটি বলে, আচ্ছা কিছু মনে না করলে আমার বাসায় আজকে থাকতে পারেন। আমি কোনো কিছু না ভেবে রাজি হয়ে যাই। লোকটির সাথে কিছুক্ষণ হাঁটার পরে চলে আসি লোকটির বাড়িতে। বাড়িটা বাইরের দিক থেকে খুব ভয়ঙ্কর দেখা যাচ্ছিল, কারণ অনেক পুরনো ছিল বাড়িটা। প্রথমে কেউ দেখলেই ভয় পেয়ে যাবে। আমি লোকটিকে বলি যে, এটাই কি আপনার বাড়ি? লোকটি বলে, হ্যাঁ এটাই আমার বাড়ি। লোকটির সাথে আমি হেঁটে ঢুকে যাই লোকটির বাড়িতে। লোকটি ঢুকে আমাকে সোফায় বসতে বলে। আমি বসে যাই সোফায়। লোকটি আমাকে বলে যে, আচ্ছা আপনার জন্য কিছু খাবার তৈরি করে আনি। আমি তখন বলি, আরে আনতে হবে না, এমনিতে আপনি আমাকে আপনার বাসায় আশ্রয় দিয়েছেন, আবার কেন খাবার আনতে হবে? সেই লোকটি আর কিছু না বলে বেরিয়ে যায় খাবার তৈরি করার উদ্দেশ্যে। আমার পুরো শরীর ভিজে গিয়েছিল বৃষ্টির পানির কারণে। তখন আমি ভাবি, এখন যদি শরীরটাকে শুকনো কাপড় দিয়ে না মোছানো হয় তাহলে তো জ্বর উঠে যাবে। আমি রুম থেকে লোকটির রুমে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরি। সামনে দেখি একটি রুমের লাইটের আলো জ্বলছে। দরজাটি পুরো লাগানো নেই, কিন্তু কিছুটা ফাঁকা আছে, যেটা দিয়ে লাইটের আলো বেরিয়ে আসছে বাইরের দিকে। আমি ওই ফাঁকা জায়গা দিয়ে তাকিয়ে দেখি লোকটি একটি মহিলার সাথে কথা বলছে। সে বলছে মহিলাটিকে অনেক দিন যাবৎ মানুষের রক্ত খায় না। আমি এটা শুনে বা তাদেরকে এ ভয়ানক রূপে দেখে আমার চক্ষু চড়ক গাছ। আমি দেখি তাদের চোখ দুটো আগুনের মতো জ্বলছে, দাঁতগুলো অনেক বড় বড়, মুখ থেকে টপ টপ করে রক্ত পড়ছে। মনে হচ্ছে এখনই কাউকে খেয়ে এসেছে এরা। আমি ওইখান থেকে চলে যাই। দৌড় দিয়ে দরজা দিয়ে বেরোতে গিয়ে দেখি আমার পা চলছে না। খুব আশ্চর্য হলাম এবং ভয়ও পেলাম। মন শক্ত করে স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকলাম। ঠিক তখনই সেই লোকটা আমার সামনে এসে দাঁড়ায়। লোকটি বলে, আপনার খাবার প্রস্তুত করা হয়েছে, ওই রুমে চলে আসুন। আমি বললাম, আরে এমনিতে আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, আবার খাবার খেতে দিবেন? এটা একটা বেমানান হয়ে গেল না? লোকটি বলল, আপনি আমার অতিথি, এতটুকু তো করতেই পারি। এখন কথা না বাড়িয়ে আমার সাথে চলুন। আমি আর কিছু না ভেবে তার সাথে হাঁটা ধরি।
কিছুক্ষণ হাঁটার পরেই একটি ভয়াবহ রুমে চলে আসি। এ রুমটা দেখলে যে কারোর শরীরের পশম দাঁড়িয়ে যাবে। আমি ভয় না পেয়ে স্থির অবস্থায় তাকে জিজ্ঞাসা করলাম, এই রুমটাতে এত খুলি হাড়গোড় পড়ে আছে কেন? সে প্রতি উত্তরে আমাকে বলল, ওই হাড়খোড় দেখতে পাচ্ছেন, আমি তো দেখতে পাচ্ছি না। তখন আমি বুঝে যাই আমাকে মারার ফোন দিয়ে এঁটেছে এরা। আমি মনে মনে ভাবতে থাকি আমার দিদুনের কথা। আমার দিদুন আমাকে বলেছিল সাথে লোহা থাকলে নাকি মানুষের কাছে ভূত আসতে পারে না। তখন একটু পাশেই খেয়াল করে দেখি একটা টেবিলে একটা আলপিন পড়ে আছে। লোকটার চোখ ফাঁকি দিয়ে আমি আমার হাতে আলপিনটা নিয়ে নিই। তখন লোকটি বলে, আমি আমার স্ত্রীকে নিয়ে আসি, আপনি খাবার খেতে শুরু করেন। আমি চেয়ার টেনে টেবিলে বসে যাই। টেবিলে নানা রকম খাবার সাজানো হয়েছিল। জিভে পানি চলে আসবে এমন একটা অবস্থা। কিন্তু আমার মনের ভেতর তো একটা ভয়ও কাজ করছে। একটু আগে কি দেখলাম আমি খাবারের টেবিলে বসে না থেকে পাশের জানালার দিকে হাঁটা ধরি। জানালার গ্রিল ধরে বাইরে তাকাতেই দেখি চাঁদ উঠেছে। ফকফকা আলো, পুরো গ্রাম দেখা যাচ্ছে চাঁদের আলোয়। হয়তো এ চাঁদের আলোটা বৃষ্টি হওয়ার কারণে আরও বেশি ফুটে উঠেছে। একটু আগে বৃষ্টি থেমেছে, যার জন্য মেঘের আবছা সরে যাচ্ছে। চাঁদের কাছ থেকে চাঁদের আলোটা চারিদিকে ছড়িয়ে পড়ছে। এত সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম, পিছন থেকে সেই লোকটি বলে ওঠে, আরে আপনি খাবার না খেয়ে ওইখানে দাঁড়িয়ে আছেন কেন? জলদি চলে আসেন খাবার খেতে। তখন তার কথায় আমি হতভম্ব হয়ে তড়িঘড়ি করে টেবিলের দিকে হাঁটা ধরলাম। টেবিলে যেতেই কে জানি আমার মাথায় আঘাত করল। আমি মাটিতে লুটিয়ে পড়ি। অজ্ঞান হওয়ার আগে আমার কানে কিছু কথা ভেসে আসছিল। লোকটি একটি লোককে বলছিল যে একদম তাজা মানুষ, তাজা রক্ত, ওরে আমি খেতে পারলেই আমি অমর হয়ে যাব। তখন অপর পাশের লোকটি বলতে থাকে, আগে আমার কাজটা হোক, তারপর না হয় তোর কাজটা করে দিব। তখন আমি মনে করছিলাম যে সে কোনো এক মানুষের সাথে কথা বলছে, কারণ মানুষ ছাড়া এসব কথা কেউ বলবে না। তখন আমি চোখ বোঝার আগে দেখি একটি লোক গলায় পশুর হাড়ের মালা পরে আছে, চুলগুলো বড় বড়, পায়ে শিকল পরানো। এরপর আমার আর কিছু মনে নেই। যখন আমার জ্ঞান ফিরে তখন দেখি আমি একটি গুহায়, আমার হাত পা বেঁধে রেখেছে। আমি চিৎকার করে বলতে থাকি, আমাকে ছেড়ে দাও। ঠিক তখনই একটি কবিরাজ ও অচেনা লোকটি আমার সামনে চলে আসে। তার কিছুক্ষণ পরেই অচেনা লোকটি এতটাই ভয়ঙ্কর রূপ নেয় যে আমার শরীর থরথর করে কাঁপতে থাকে। তার এই ভয়ানক রূপ দেখে আমার শরীর প্রচণ্ড রকম ঘামতে থাকে। তার শরীরটা হিংস্র দানবের মতো হয়ে গেছে। চোখগুলো লাল রক্তের আভা ধারণ করেছে। সাথে সাথে প্রচণ্ড বাতাস বইতে থাকে শোঁ শোঁ করে, শরীর হিম করা বাতাস। তার চোখগুলো দেখে মনে হচ্ছে গোলাকার আগুনে পোড়ানো লোহার খণ্ডের মতো। চোখগুলো জ্বলজ্বল করছে, মুখ থেকে তীব্র আকারে রক্ত গড়িয়ে পড়ছে। নখগুলো অনেক বড় বড় ছিল। হঠাৎ দানবটি তীব্র আকারে জোরে চিৎকার করে হুঙ্কার করে। তার হুঙ্কারের আওয়াজে পুরো গুহা কেঁপে ওঠে। ঠিক তখন
পিছনে কে জানি ডেকে বলে, এই কবিরাজ ও ভয়ঙ্কর দানব, তোদের দুজনের সব লীলা সাঙ্গ। আমি এ কথাটি শোনার সাথে সাথেই তাকিয়ে দেখি শফিক সাহেব ও একজন তান্ত্রিক। শফিক সাহেব অফিসের দারোয়ান, কিন্তু আমি যে এখানে সে জানলো কিভাবে? তখন শফিক সাহেব বলে, রবিন ভাই, আমি চলে এসেছি, আপনি কোনো চিন্তা করিয়েন না। শফিক সাহেব একটা উদার মনের মানুষ, সব সময় মানুষকে সাহায্য করার জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে। শফিক ভাইয়ের সাথে একটা তান্ত্রিকও ছিল, দেখে বোঝা যাচ্ছে অনেক বয়স। শফিক সাহেবের সাথে থাকা তান্ত্রিকের হাতে দেখি একটি বাটির মাঝে কিছু বালি, রসুন ও চুন। তখন ওই তান্ত্রিক লোকটি কবিরাজ ও ভয়ানক দানবটিকে বলে, তোরা এখান থেকে পালিয়ে যা, না হলে তোদেরকে আমি হত্যা করব। তখন দানবটি খুব ভয়ঙ্কর রূপ নিয়ে তান্ত্রিকের দিকে এগিয়ে যায়। তান্ত্রিক ভয় না পেয়ে তার হাতে থাকা বাটির বালিতে মন্ত্রপাঠ শুরু করে। কিছুক্ষণ মন্ত্রপাঠ করে হাতে থাকা বাটির বালি নিয়ে ছুঁড়ে মারে দানবের শরীরে। তখন দানবটি নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখন দেখি আমার পাশে দাঁড়িয়ে থাকা কবিরাজটি মন্ত্রপাঠ শুরু করে। কবিরাজ ও তান্ত্রিকের মধ্যে একটা ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। দুইজন দুই দিক থেকে আগুন, পানি, মন্ত্রভূতের সাহায্যে ছুটতে থাকে। তখন শফিক সাহেবের সাথে থাকা তান্ত্রিক শফিক সাহেবকে বলে, আপনি জলদি করে চুন নিয়ে আসেন, কারণ আমার হাতে থাকা বালির সাথে ছুঁড়ে মারাতে শেষ হয়ে গেছে। তখন শফিক সাহেব দৌড়ে গিয়ে বাহির থেকে কিছুক্ষণের মধ্যে চুন নিয়ে আসে। তখন তান্ত্রিক বলে দানবটির কপালে চুন দিয়ে টিপ লাগিয়ে দিতে। শফিক সাহেব তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে দানবটির কপালে চুন দিয়ে টিপ লাগিয়ে দেয়। সাথে সাথে চারিদিক থেকে চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে, আর ভয়ঙ্করভাবে বিকট শব্দ আসছে চারিদিক থেকে। শুশু করে চারিদিক থেকে বাতাস আসতে শুরু করে। তার সাথে ভয়ঙ্কর তাণ্ডব শুরু হয়। গুহা ফাটতে থাকে, আবার বাতাসের সাথে প্রচুর বালি ঘুরতে থাকে। তখন কোনো কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ সব কিছু বন্ধ হয়ে যায়, বাতাস এবং উঠতে থাকা ধুলাবালি। কিন্তু একটা তাণ্ডব ঘটে যায়, গুহার এক পাশ ধসে পড়ে। যে জায়গা দিয়ে শফিক সাহেব ও তান্ত্রিক এসেছিল সেই জায়গাটাই ধসে পড়েছে। হঠাৎ ভয়ঙ্কর দানবটি ফেটে যায় বিকট শব্দ করে। কোনো কিছু শোনা যাচ্ছিল না। তখন আমি চোখ বন্ধ করে নীরব অবস্থায় বসেছিলাম, কারণ আমার হাত পা বাঁধা ছিল। চোখ খুলতে দেখি আমার সারা শরীরে রক্ত লেগে আছে। আমি রক্ত দেখে সামনে তাকালাম, দেখি দানবটির শরীরে কোনো মাংস নেই, শুধু কঙ্কালগুলো আছে। তার পুরো শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে আছে, চারিদিক থেকে গড় গড় করে গড়িয়ে রক্ত পড়ছে। দানবটির চোখগুলো আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় এখনও তার চোখগুলো জীবিত। তখন দেখি তান্ত্রিক ও কবিরাজ দুজন দুদিকে আহত অবস্থায় পড়ে আছে। তাদের দুজনের শরীর থেকে গড় গড় করে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। হঠাৎ আবার বাতাস প্রচণ্ড প্রবলে বইতে থাকে, সাথে সাথে কবিরাজটি চোখের সামনে থেকে হাওয়া হয়ে যায়। তখন শফিক সাহেব আমার কাছে এসে বলে, রবিন ভাই, ঠিক আছেন তো? আমি বললাম, হ্যাঁ ঠিক আছি, আর তোমাকে অনেক ধন্যবাদ ভাই আমাকে বাঁচানোর জন্য। কিন্তু তুমি কিভাবে জানলে যে আমি এখানে? তখন শফিক সাহেব বলে, সে অনেক কথা, গুহা থেকে বের হওয়ার সময় বলবো আপনাকে। তখন তান্ত্রিককে আহত অবস্থায় শফিক সাহেব তার ঘাড়ে তুলে নেয়।
অর্থাৎ আমাকে বলে, যখন আপনি খাবার ডেলিভারির সময় বেরিয়েছিলেন তখন আমি বুঝেছিলাম আপনার সাথে কিছু একটা ঘটবে। কারণ আমি জানি এই এলাকায় একটা ভয়ঙ্কর খারাপ দানব থাকে, আর ওই দানবটিকে পরিচালনা করে একটা কবিরাজ। তখন আমি কোনো কিছু না ভেবেই আপনার পিছন পিছন আসতে থাকি। হঠাৎ দেখি আপনি একটি বাসায় খাবার নিয়ে ঢুকলেন। বাসায় ঢোকার পর বেরিয়ে আবার রওনাও দিলেন আপনার বাড়ির উদ্দেশ্যে। তখন দেখি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। মেঘালয় আকাশ চারিদিক অন্ধকার হয়ে আছে। আমি দূর থেকে দেখি আপনার সাথে কে জানি কথা বলছে। তখন আমি আপনাকে ডাক দিতাম, কিন্তু পিছনে দেখি একটা ভয়ঙ্কর লোক হেঁটে আসছে। আমি জানতাম দানব আসবে, কিন্তু আমি ভয় না পেয়ে আপনার কথা শেষ হওয়ার অপেক্ষায় রইলাম। কিন্তু আপনি কথা শেষ করলেন, সাথে সাথে লোকটির সাথে হাঁটাও ধরলেন। তখন আমি বুঝতে পারি আপনার সাথে কিছু একটা ঘটবে। তখন আমি কোনো কিছু না ভেবেই তান্ত্রিকের কাছে চলে যাই। গিয়ে তান্ত্রিককে সব খুলে বলি। তারপর তান্ত্রিককে নিয়ে আসি এই গ্রামে। কিন্তু অন্ধকারের কারণে কিছু দেখতে পাওয়া যাচ্ছিল না। তার কিছুক্ষণ পরেই বৃষ্টি শেষ হয়ে যায়। চাঁদের আলোয় পুরো গ্রাম দেখা যাচ্ছিল। আমি আর তান্ত্রিক কিছু দূর যেতেই দেখি একটা বড় পুরনো বিল্ডিং। ওইটা 2 তলা ছিল। তখন আমরা ওই বিল্ডিংয়ে ঢুকতে চাই, কিন্তু ভেতর থেকে ওইটা জাদুবিদ্যা করা হয়েছিল। আমরা ঢুকতে পারছিলাম না। আমার আশা ছিল আপনি এই বিল্ডিং থেকে বেরিয়ে আসবেন, কিন্তু কিছু সময় যাওয়ার পরে দেখি একটা চিৎকারের আওয়াজ আসে। তখন আমরা বুঝতে পারি যে আপনার সাথে কিছু একটা ঘটবে। তখন তান্ত্রিক মন্ত্রপাঠ শুরু করে। একটা পাখি বানিয়ে নেয়। ওরে বলে আপনাকে কোথায় নিয়ে যাওয়া হবে সব কিছু জানাতে। ব্যাস, তখন আপনাকে কোথায় নিয়ে যাবে তা জানতে পারবো। পাখিটির সাথে সাথে আমরাও হাঁটতে থাকি। তারপর দেখি এ গুহায় আপনাকে নিয়ে এসেছে। তাই আমরা ঢুকে পড়লাম আপনাকে বাঁচাতে। তখন শফিক সাহেবের সাথে হাঁটতে হাঁটতে চলে আসি রাস্তায় গাড়ি করে তান্ত্রিককে হাসপাতালে নিয়ে ভর্তি করে দেওয়া হয়। 1 ঘন্টা পরে তান্ত্রিক মোটামুটি সুস্থ হয়ে যায়। তখন আমি শফিক সাহেবকে বলে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এবং এই ঘটনা এখানেই শেষ না। ঘটনাটি ভালো লাগলে ঘটনাটির 2য় পর্ব লিখে পাঠাবো। ধন্যবাদ।